সেটাই ভাবুন। আমি আর পারছি না। সাপুরের সর্দার, আপনি দয়া করে শান্ত হন, এভাবে অস্থির হবেন না। এখন যা হবার সেটা তো হয়েই গেছে। আর তাই বলছি, এখন পরিস্থিতি কি করে সামলাবেন সেটা চিন্তা করুন। কি করে আর পরিস্থিতি সামলাবো বলুন? আগে তো একজন অসুস্থ হয়েছিল, আর এখন তো দুজনই শোকে পাথর হয়ে গেছে। জানি না এদেরকে কিভাবে স্বাভাবিক করব। ওরা তো শুধুমাত্র নিজেদের কথাই চিন্তা করছে। ওরা তো একবারও ভাবছে না যে সূর্যকে হারিয়ে ওদের যেমন কষ্ট হচ্ছে ঠিক তেমন আমাদেরও কষ্ট হয়। আর তাই ওরা যদি এমনটা করে তাহলে আমরা কাদের নিয়ে বাঁচবো? আর তাই তো বলছি, চলুন এক্ষুনি আমরা দুজনেও এই বাড়ি থেকে বেরিয়ে যাই। তারপর আমরা দুজন। আমি তো সব সময় প্রার্থনা করি যে তুমি যেন সূর্যকে আবার ফিরে পাও, কিন্তু সেটা কি কখনো সম্ভব বলো? আলো শোনো, আমি সামান্য একটা পাখি, তাই আমি কতটুকুই বা জানি বলো? তোমার ধারণ ক্ষমতা, বুদ্ধি আর শক্তি সবই তো আমার থেকে অনেক অনেক বেশি। আর তাই তো তুমি আমার থেকে অনেক বেশি ভালো জানো। এজন্যই বলছি আলো, তুমি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখোই না, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে যেটা তুমি বলছো সেটার কোনো ভিত্তি নেই। হলুদ পাখি, আমি জানি যে বিধাতার কাছে যেটা চাইছি সেটা কখনোই সম্ভব নয়। একজন মানুষ যদি এই পৃথিবী ছেড়ে বিদায় নেয় তাহলে যে তাকে আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে আবার অনেক অলৌকিক ঘটনাও তো ঘটে, তাই না? আর সেরকম অলৌকিক ভাবে যদি আমার সূর্য আমার কাছে ফিরে আসতো তাহলে কত ভালোই না হতো। আচ্ছা হলুদ পাখি, আমাকে তুই একটা কথা বলতে পারবি? কি কথা আলো? বলো, আমি অবশ্যই তোমাকে বলবো। বলছি যে তুই আমাকে খবর দিয়েছিলিস যে ওই কালগোখরা আর জাদু সম্রাট দুজনে মিলে আমার সূর্যকে হত্যা করে নদীর জলে ফেলে দিয়েছিল, কিন্তু আমার সূর্যের মৃতদেহ, সেই মৃতদেহ কি খুঁজে পাওয়া গিয়েছিল? না না আলো, সেটা খুঁজে পাওয়া যায়নি। তবে আলো, আমি জানি তুমি হয়তো সূর্যকে নিয়ে আবার আসার আলো দেখছো, কিন্তু দরবেশ বাবা নিজেই যখন বলেছে যে সূর্য আর বেঁচে নেই, তখন সেখানে তার কোনো প্রশ্নই থাকে না, তাই না আলো? হ্যাঁ হলুদ পাখি, সেটা তুই ঠিকই বলেছিস। কারণ আমি জানি দরবেশ বাবা যে কখনো কোনোদিনও সঠিকভাবে কোনো কিছু না জেনে কিছুই বলে না। তবে তারপরও আমার কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে যে হয়তো হয়তো আমার সূর্য আবার আমার কাছে ফিরে আসবে। ঠিক আছে হলুদ পাখি, তুই এখন যা, আর আমাকে একটু একা থাকতে দে। আমি কিছুক্ষণ এখানে একা থাকতে চাই। ঠিক আছে আলো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এ কথা বলে হলুদ পাখি চলে যায়। দিদি, আপনারা ভালো থাকবেন, আমরা এখন আসছি। একেবারে দুশ্চিন্তা করবেন না। দেখুন না, আমি নিজেকে কেমন সামলে নিয়েছি, তেমন আপনিও নিজেকে সামলে নিন না। কি করে নিজেকে সামলাবো বলতে পারেন? আমার ছেলেটা যেভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি। চিরকালের মতো যে ও আমাদের কাছ থেকে এভাবে দূরে চলে যাবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আর নিজের ছেলে মারা যাওয়ার শোক কি কখনো কোনো মা সহ্য করতে পারে বলুন? আমি জানি সহজে সহ্য করতে পারে না, কিন্তু তারপরও যে আমরা অসহায়, আর আমরা যেমন মা তেমন আমরা কিন্তু স্ত্রীও। আর তাই তো আমাদেরকে অনেক কিছুই সহ্য করতে হয়। আমরা যেমন আমাদের সূর্যকে ভুলতে পারছি না, তেমন কিন্তু ওর বাবারাও সূর্যকে হারিয়ে একই কষ্ট সহ্য করছে। আর এখন আমরা যদি শক্ত না হই তাহলে তো ওনাদেরকেও হারিয়ে ফেলবো। আর তখন তাহলে আমরা কি করে বাঁচবো বলুন? আর তাই তো বলছি, আমাদের স্বামীদের কথা চিন্তা করে হলেও আমাদের বুকে যে পাথর বাঁধতে হবে। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন। আর সেদিন তো সূর্যের বাবা বলেছিল যে তারা নাকি নিজেদের প্রাণী বিসর্জন দেবে। আর আমরা তো আমাদের কষ্ট প্রকাশ করতে পারি, কিন্তু তারা পুরুষ লোক, তারা তো সেটাও পারে না। আর তাই তাদেরকে যে আমাদেরকে সান্ত্বনা দিতে হবে। আর সত্যি তো যেটা হয়ে গেছে সেটা তো মেনে নিতেই হবে। হ্যাঁ দিদি, আমরা চাইলেই তো আর আমাদের সূর্য আমাদের মাঝে ফিরে আসবে না, তাই না? ঠিক আছে দিদি, তবে আপনিও ভালো থাকবেন। কদিন আপনি ছিলেন আর তাই আমি আমার মনে জোর পেয়েছি। আপনি চলে গেলে আমার কষ্ট যে আরো বেশি হবে।
কিন্তু দিদি, আমাকে তো আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। শোনো, আমি রাজপ্রাসাদে যাচ্ছি, আর রাজপ্রাসাদের কাজ শেষ করে আবার ফিরে আসব। তুমি কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যেও না। তখনই রাজ্যের একজন মহিলা কাঁদতে কাঁদতে মালিনীর বাড়িতে এসে হাজির হয়। এ কি মালিনী দিদি, তুমি কি রাজবাড়িতে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো রাজপ্রাসাদের দিকেই যাচ্ছি। কিন্তু দিদি, তুমি এমন কাঁদতে কাঁদতে আমার বাড়িতে ছুটে এলে যে, বলো বলো, কি হয়েছে কি তোমার? কি হয়নি তাই বলো। আমার যে সর্বনাশ হয়ে গেছে। কাল রাত থেকে আমি আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না গো। কাল রাতে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আর সকাল থেকেও এই পুরো রাজ্য জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও নেই আমার ছেলেটা। কি বলছো কি? আচ্ছা, তোমাদের কোনো শত্রু তোমার ছেলেটার কোনো ক্ষতি টতি করে দেয়নি তো? আমার কোনো শত্রু নেই গো যে আমার ছেলেটাকে ক্ষতি করবে। তবে রাজ্যের কয়েকজন বলছে যে এই রাজ্যের জঙ্গলে নাকি অনেক বড় কি একটা হিংস্র পশু এসেছে, যেই পশু মানুষ সহ বাকি সব প্রাণীদেরকে খেয়ে ফেলছে। আর এখন তো মনে হচ্ছে যে ওই পশুটাই হয়তো আমার ছেলেটাকে খেয়ে ফেলেছে। কি বলছো কি গো? আমাদের রাজ্যে এমন পশু প্রবেশ করেছে, আর সেটা এখনো মহারাজকে জানানো হয়নি? এক্ষুনি এক্ষুনি আমি মহারাজকে গিয়ে সবটা বলছি। হ্যাঁ দিদি, আর সেই জন্যেই তো আমি তোমার কাছে এসেছি। চলো দিদি, আমিও যাব তোমার সাথে রাজপ্রাসাদে। ওদিকে কালগোকরা জাদু সম্রাটের জন্য অপেক্ষা না করে নিজের পরিকল্পনা করতে থাকে যে সে কি করে আলোকে ওই আশকাপ রাজ্য থেকে নিয়ে এসে ওকে নিজের আয়ত্তে নেবে। আর তাই তো সে অশুভ আয়নার সাথে ষড়যন্ত্র করতে থাকে। অশুভ আয়না, অশুভ আয়না, তোমাকে তো সব কিছুই বললাম। এখন তুমি বলো কি করলে আমি ওই আলোকে আমার হাতের মুঠোয় পেতে পারি? কালগোকরা, আলো তো একেবারেই আপনার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, আর আপনি চাইলেও আলোকে ধরতে পারবেন না। এসব তুমি কি বলছো অশুভ আয়না? কেন কেন আমি আলোকে আমার হাতে পাবো না? কারণ ওই আলো তো এখন আশকাপ রাজ্যের মহারানী। এসব তুমি কি বলছো কি অশুভ আয়না? আলো কি করে ওই আশকাপ রাজ্যের মহারানী হতে পারে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দয়া করে তুমি আমাকে সব কিছু একটু খুলে বলো। কালগোকরা, আমি তো চাইলেও ওই আশকাপ রাজ্যে প্রবেশ করতে পারি না, কারণ ওই রাজ্য প্রতাপ সিংহ এমন ভাবে সুরক্ষিত করে রেখেছে যে বাইরে থেকে কোনো অশুভ শক্তি ওই আশকাপ রাজ্যে প্রবেশ করতে পারবে না। আর তাই তো আমি শুধুমাত্র খবর নিয়ে জানতে পেরেছি যে ওই আশকাপ রাজ্যের রাজপ্রতাপ সিংহ আলোকে বিবাহ করে ওই রাজ্যের রানী বানিয়েছে। বাবা, আলোর স্বামীকে আমরা সামান্য কিছুদিন হলো হত্যা করেছি, আর এরই মধ্যে আলো তার স্বামীকে ভুলে ওই আশকাপ রাজ্যের রাজাকে বিয়ে করে নিল। এটা কি করে হতে পারে? এই নাকি আলো সূর্যকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। তাহলে কোথায় গেল সেই ভালোবাসা? তাহলে কি সে সব মিথ্যে ছিল? সেটা তো জানি না কালগোকরা, তবে যেটা সত্যি সেটাই আপনাকে জানালাম আমি। আচ্ছা অশুভ আয়না, বাইরে থেকে কোনো অশুভ শক্তি ওই আশকাপ রাজ্যে প্রবেশ করতে পারে না, ঠিক আছে, কিন্তু আশকাপ রাজ্যের ভেতরে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো থাকতেই পারে। ঠিক আছে, তাহলে তার খোঁজ জোগাড় করার চেষ্টা করো আর আমাকে জানাও। ঠিক আছে কালগোকরা। ওদিকে মালিনী সেই মহিলাটিকে সাথে করে রাজার কাছে এসে হাজির হয় আর রাজাকে সব কথা খুলে বলে। কিন্তু রাজ্যের মধ্যে যে এমন কোনো বড় জন্তু প্রবেশ করতে পারে এটা রাজা প্রতাপ সিংহ কিছুতেই বিশ্বাস করতে পারে না। তোমাদের সব কথাই শুনলাম, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না যে রাজ্যের মধ্যে এত বড় ভয়ঙ্কর জন্তু প্রবেশ করতে পারে। কারণ আমার রাজ্যের সব জায়গায় কঠোর পাহারার ব্যবস্থা করা হয়েছে, আর তাই তো কোনো জন্তু এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা হয়তো ভুল বলছো।
না না মহারাজ, আমি ভুল বলছি না। আমাদের মধ্যে একজন প্রজা ওই জন্তুটাকে দেখেছে, আর তাই তো আমার মনে হচ্ছে ওই জন্তুটাই আমার ছেলেটাকে খেয়ে ফেলেছে। আপনি একটা কিছু করুন মহারাজ। এ কথা বলে মহিলাটি অনেক কাঁদতে থাকে। এ কি, আপনি এভাবে কাঁদবেন না। দেখছি আমি কি করা যায়। আমি এক্ষুনি কিছু প্রহরী পাঠাচ্ছি ওই জঙ্গলে, আর যদি আপনাদের কথা সত্যি হয় তাহলে আমি কথা দিচ্ছি সবার নিরাপত্তার ব্যবস্থা আমি নিজেই করব। হ্যাঁ মহারাজ, সেটাই করুন। আমি চাই না আমার মতো আর কেউ সন্তান হারা হোক, আর রাজ্যের অন্য সব মানুষেরাও তাদের প্রাণ নিয়ে ভয়ে থাকুক। আমরা সবাই নিরাপদে বাঁচতে চাই মহারাজ। আপনারা আমার উপর ভরসা রাখুন, আমি এর একটা ব্যবস্থা করবই। তো বন্ধুরা, তাহলে কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।